Assalamualaikum warahmatullah. Welcome to my online class. This class is for the students of from class 6 to degree. That means for the class is for all levels of learners. প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের আজকে ইংরেজি গ্রামারের একটি পরিচিত চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা ইংরেজি গ্রামারের টেন্স এর প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের প্রথম অংশ নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের কিছু অংশ বাদ রেখেছিলাম। সেই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের বাকি অংশ নিয়ে আলোচনা করব। তার আগে আমরা আজকে গত ক্লাসের একটু রিভিউ করব। আমরা গতদিন দেখাইছিলাম যে একটি চার্টের মাধ্যমে টেন্স কিভাবে সহজে চেনা যায়। আমরা জানি যে ছতে প্রেজেন্ট, একটি চার্টের মাধ্যমে দেখাইছিলাম ছতে প্রেজেন্ট, লতে পাস্ট, বতে ফিউচার। কোনো বাক্যে ক্রিয়াপদের ক্ষেত্রে ছ থাকে, ছতে প্রেজেন্ট হয়, লতে পাস্ট হয়, বতে ফিউচার হয়। কোনো বাক্যে ক্রিয়াপদের ক্ষেত্রে ছ থাকে, লও থাকে, আমরা ধরবো ল, লতে পাস্ট। তারপরে আমরা চারটির ডান দিকে দেখাইছিলাম ততে কন্টিনিউয়াস টেন্স, আতে পারফেক্ট টেন্স, সময় মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গত ক্লাসে আমরা আরো দেখেছিলাম যে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স এর গঠন করেছিলাম যে সাবজেক্ট প্লাস V1, দ্যাট মিন্স ভার্বের বেস ফর্ম, তারপরে বাকি অংশ বলেছিলাম। তারপরে আমরা আরো বলেছিলাম যে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। আমরা তোমরা আরো দেখতে পেরেছিলে বা জানতে পেরেছিলে যে তিনটি শর্ত পূরণ করলে ভার্বের শেষে ইএস যোগ হয়। শর্তগুলো হচ্ছে বাক্যটা হতে হয় প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর ভার্বের শেষে যদি সিএস, এসএস, ডবল এস ও এক্স এবং জেড থাকে। আমরা উদাহরণ দিয়েছিলাম যে তিনি আমাদের ইংরেজি শেখান, হি টিচেস আস ইংলিশ, হি টিচেস আস ইংলিশ। টি ই এস সি এস, সি এস ভার্বের সাথে সি এস আছে, এজন্য আমরা যোগ করেছিলাম ইএস, টিচেস আস ইংলিশ। অর্থাৎ বাক্যটা দেখে আমরা বুঝতে পেরেছি বাক্যটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স কিভাবে জেনেছি যে তিনি আমাদের ইংরেজি শেখান, শেখানো ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের শেষে অতিরিক্ত কোনো শব্দ যুক্ত নেই। আমরা বলেছিলাম অতিরিক্ত শব্দ হচ্ছে তেসি, তেসু, তেসে, তেসেন আর আসি, আসু, আসি, আসেন, এগুলো হচ্ছে অতিরিক্ত শব্দ। এই অতিরিক্ত শব্দ নেই, যেহেতু অতিরিক্ত শব্দ নেই সেহেতু বাক্যটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। তারপর 2 নম্বর শর্ত ছিল কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তিনি হচ্ছে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপর যে শর্ত ছিল ভার্বের শেষে সিএস, এসএস, ডবল এস ও এক্স এবং জেড। যেহেতু টিস, টি এস সিএস ক্রিয়াপদের শেষে সিএস আছে, সেহেতু যোগ করেছিলাম যে ইএস, টি এস সিএস, ইএস, টিচেস আস ইংলিশ, তিনি আমাদের ইংরেজি শেখান। তারপরে আমরা সুন্দরভাবে শিখতে পেরেছি যে আইএস ভার্বের শেষে আইএস কিভাবে যোগ করতে হয়। তিনটি শর্ত পূরণ করলে ভার্বের শেষে আইএস যোগ করতে হয়। প্রথম শর্ত ছিল বাক্যের প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, 2 নম্বর শর্ত ছিল কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, 3 নম্বর শর্ত ছিল ভার্বের শেষে অক্ষর বা লেটারটি ওয়াই, তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে শেষে ওয়াইটা উঠে গিয়ে আই হয়, তার শেষে ইএস যোগ করতে হয়। আমরা উদাহরণ দিয়ে শেখার চেষ্টা করেছি, সেটা হচ্ছে পাখিটি নীল আকাশে উড়ে। পাখিটি ইংরেজি দা বার্ড, ওড়ে ইংরেজি ফ্লাই, নীল আকাশ ইন দা ব্লু স্কাই। ফ্লাই এফ এল ওয়াই, ফ্লাই হচ্ছে ভার্ব, ফ্লাই এর শেষে আছে ওয়াই আর তার আগে এল হচ্ছে কনসোনেন্ট, এল হচ্ছে কনসোনেন্ট, অর্থাৎ এই ওয়াইটা উঠে যে আই হয়েছে আর তার শেষে ই এর যোগ করেছে আমরা। তাহলে আমরা বাক্যটা বলতে পারি the bird flies, F L I E S, flies in the blue sky। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বর্তমানের অভ্যাস চিরসত্য, ঐতিহাসিক সত্য, তারপরে নিকটবর্তী ভবিষ্যৎ, এরপরে আমরা নেগেটিভ অর্থাৎ না বোধক করার নিয়ম, ইন্টারনেগেটিভ প্রশ্নবোধক করার নিয়ম, তারপরে নেগেটিভ ইন্টারনেগেটিভ না বোধক প্রশ্নবোধক একসাথে করার নিয়ম, তারপরে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু এক্সারসাইজ শিখব। তোমরা একটু লক্ষ্য করো, তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর বিশেষ কিছু ব্যবহার লক্ষ্য করো। বর্তমানের অভ্যাস শব্দ প্রকাশেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। বর্তমানের অভ্যাস আমরা বাক্য দেখি, মা প্রতিদিন কুরআন পড়ে। মা প্রতিদিন, মা ইংরেজি মাদার, পড়া ইংরেজি আমরা জানি রিড, কিন্তু কুরআন পড়ার ক্ষেত্রে রিসাইট দেওয়াটাই শ্রেয় বা ভালো। কেন রিসাইট দেব? কারণ আমরা জানি যে কোরআন তারতিল সহকারে পড়ার কথা বলা হয়েছে, অর্থাৎ আমরা জানি আবৃত্তি করায় করে মানুষ কিভাবে সুন্দর করে একেবারে সুরেলা কণ্ঠে আবৃত্তি করে, ভালো করে আবৃত্তি করে। যেহেতু কোরআন আমরা কোরআন পড়ার কথা জানি যে সুন্দর করে পড়ার কথা বলা হয়েছে আজিব তারাহি তারতিল কোরআন তারতিলা। তোমরা কোরআন পড়ো তারতিল সহকারে, অর্থাৎ তারতিল সহকারে কোরআন পড়ার কথা বলা হয়েছে। কোরআন পড়ার ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো রিড নয় রিসাইট বলাটাই ভালো। এজন্য আমরা লিখেছি রিসাইটস, RECITES, রিসাইটস। কেন হলো? আমরা জানি যে এখানে মাদার হচ্ছে মা, থার্ড পারসন সিঙ্গুলার নাম, এজন্য এস যোগ হয়েছে। কেন যোগ হয়েছে? রিসাইট বানানো হচ্ছে RECITE, ই আছে তাই শুধুমাত্র আমরা এস যোগ করছি। মা কি পড়ে? কোরআন পড়ে। কোরআন ইংরেজি দা কোরআন। প্রতিদিন ইংরেজি আমরা এভরিডেও দিতে পারি, ডেইলিও দিতে পারি, আমরা এভরিডেটা দেব। তাহলে মাদার রিসাইটস দা কোরআন ডেইলি, মা প্রত্যহ কোরআন পড়ে। তারপর একটা উদাহরণ দেখি, তাহমিদ প্রত্যহ এখানে আসে। কে আসে? তাহমিদ। তাহমিদ ইংরেজি তাহমিদ, তাহমিদ একটা ছেলের নাম। তাহমিদ আসে, কামস, আসে কোথায় আসে? হেয়ার, এখানে আসে প্রত্যহ বা প্রতিদিন, তাহলে ইংরেজি হচ্ছে এভরিডে। তারপরে আমরা দেখি চিরন্তন সত্য প্রকাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। চিরন্তন সত্য প্রকাশে, যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়। সূর্য ইংরেজি দা সান, ওঠা ইংরেজি রাইজ। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এজন্য হয়েছে রাইজেস, দা সান রাইজেস। কোন দিকে ওঠে? পূর্ব দিকে। ইন দা ইস্ট পড়ব আমরা, ইন দা ইস্ট। সূর্য পূর্ব দিকে উদিত হয়, দি সান রাইজেস ইন দা ইস্ট। তারপর আমরা দেখি ঐতিহাসিক সত্য প্রকাশেও প্রেজেন্ট ইনডিফিনিট। ঐতিহাসিক সত্য, যেমন আমরা দেখতে পাচ্ছি যে আকবর ভারত জয় করেন বা করে। আকবর ভারত জয় করে। কে জয় করে? আকবর। এই ব্যক্তির কথা হচ্ছে আকবর। তাহলে আকবর হচ্ছে সাবজেক্ট। তাহলে আকবর জয় করে ইংরেজি কনকার্স। কনকার মানে জয় করা, কনকার্স জয় করেন। কি জয় করেন? ভারত জয় করেন। ভারত ইংরেজি ইন্ডিয়া। এখানে এটা প্রপার নাম, এজন্য আমরা এখানে ইন্ডিয়ার আইটা বড় হাতে লিখেছি। তারপরে নজরুল অনেক কবিতা লেখেন। নজরুল অনেক কবিতা লেখেন, এটাও ঐতিহাসিক সত্য। নজরুল আমাদের বিদ্রোহী কবি নজরুল ইসলাম বা জাতীয় কবি নজরুল ইসলাম। নজরুল লেখে, লেখা ইংরেজি রাইট, RITE, রাইট মানে লেখা, আমরা এখানে যোগ করেছি এস। নজরুল রাইটস কি লেখেন? অনেক কবিতা। অনেক কবিতা ইংরেজি ম্যানি পয়েমস। তাহলে নজরুল অনেক কবিতা লেখেন, তার ইংরেজি হচ্ছে নজরুল রাইটস ম্যানি পয়েমস। তারপরে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। আলেকজান্ডার আক্রমণ করা ইংরেজি ইনভেড, INVADE, ইনভেড। তার সাথে আমরা এস যোগ করেছি ইনভেডস। কি আবিষ্কার করে? ইন্ডিয়া। ইন্ডিয়া ইংরেজি ইন্ডিয়া। তারপর ইন্ডিয়া শব্দের অর্থ হলো ভারত বা ইন্ডিয়া, যাই বলি আমরা। তারপর দেখি নিকটবর্তী ভবিষ্যৎ প্রকাশও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। নিকটবর্তী ভবিষ্যতের একটি উদাহরণ আমি দিয়েছি, সেটা হচ্ছে রাষ্ট্রপতি আগামীকাল ঢাকা ছাড়ছেন। রাষ্ট্রপতি দ্য প্রেসিডেন্ট লিভ মানে সারা, লিভস ছাড়ছেন। কি ছাড়ছেন? ঢাকা, লিভস ঢাকা। ঢাকা ছাড়ছেন কবে ছাড়ছেন? টুমরো।
আগামীকাল ছাড়ছেন, অর্থাৎ দ্য প্রেসিডেন্ট লিভস ঢাকা টুমরো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নামবোধক করার নিয়ম, প্রশ্নবোধক করার নিয়ম এবং কিছু এক্সারসাইজ শেখার চেষ্টা করি। নামবোধক করার নিয়ম হচ্ছে নেগেটিভ মানে নামবোধক করার নিয়ম। নামবোধক করার নিয়ম প্রথমে এস, তারপরে হচ্ছে ডু বা ডাজ, তারপরে V1, তারপরে বাকি অংশ। এস মানে এখানে এস মিন্স সাবজেক্ট, আর তারপরে বসে ডু ডাজ, তারপরে V1 মানে ভার্বের বেস ভার্ব বা মূল ভার্ব, তারপরে বসে বাকি অংশ। আমরা নোট এখানে উল্লেখ যে শুধুমাত্র সাবজেক্ট মানে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ বসে। থার্ড পারসন সিঙ্গুলার আমরা বলেছি বা বোঝার চেষ্টা করেছে সবাই যে আই ইউজ ফার্স্ট পারসন, ইউজ সেকেন্ড পারসন, বাকি সব থার্ড পারসন। এই থার্ড পারসন এবং এক বসন হলে ডাজ বসে, অন্যান্য ক্ষেত্রে ডু বসে। যেমন আমরা দেখি যে সে একটি কবিতা আবৃত্তি করে না, সে একটি কবিতা আবৃত্তি করে না, সে যদি হি, তারপরে লেখা আছে ডু বা ডাজ। যেহেতু সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য বসাইছে আমরা বসাইছি কি ডাজ। তারপরে না বোধকের জন্য কি বসাতে হবে নট হি ডাজ নট, তারপরে বসাবো কি V1 মানে মূল ভার্বটা কি রিসাইট হচ্ছে মূল ভার্ব। কি করে না, আবৃত্তি করে না, বোধক বিশেষ করে আবৃত্তি করে। তারপরে একটি কবিতা এ পোয়েম, তাহলে আমরা লিখেছি যে হি ডাজ নট রিসাইট এ পোয়েম, সে একটি কবিতা আবৃত্তি করে না। তারপর আমরা আরেকটা উদাহরণ দেখি, তাহমিদ কাজটি করে না। তাহমিদ ইংরেজি তাহমিদ তাহমিদ করে না, আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ হয়, তাহমিদ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপরে নট নট করা ইংরেজি কি ডু মানে করা, তাহলে তাহমিদ করে না, এই না বোধকের জন্য বসালাম ডাজ নট। তারপরে মূল ভাব হচ্ছে ডু, কি করে না কাজটি ইংরেজি দা ওয়ার্ক, তারপর আমরা ফুটবল খেলি না, আমরা জানি শুধুমাত্র কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট, অন্যান্য ক্ষেত্রে ডু নট। যেহেতু উই ফার্স্ট পারসন, সেহেতু আমরা এখানে বসাবো ডু নট। তাহলে আমরা উই ডু নট, তারপরে V1 খেলা ইংরেজি প্লে মানে খেলা করা, কি খেলি না ফুটবল খেলি না, উই ডু নট প্লে ফুটবল। এবার থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, তার মধ্যেও কিন্তু আমরা সেখানে ডাজ নট না বসিয়ে ডু নট বসাবো। সেটা কিভাবে, আমরা যদি বলি তারা ফুটবল খেলে না, দে ডু নট প্লে ফুটবল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটি ভুল সচরাচর করে থাকি, সেটা হচ্ছে সে কাজটি করে না। আমরা যদি বলি সে কাজটি করে, হি ডাজ দা ওয়ার্ক, সে কাজটি করে, সে হচ্ছে থার্ড পারসন, এজন্য হয়েছে ডু হচ্ছে ভার্ব, সে করে হি, আমরা জানি করা ইংরেজি হচ্ছে ডু, সে কাজটি করে হি ডাজ দা ওয়ার্ক। যখন আমরা এই বাক্যটিকে না বোধক করব, সে কাজটি করে না, হি ডাজ নট ডু দা ওয়ার্ক। এখানে ডাজ নটের পর কেন ডু হলো, কারণ হচ্ছে যেহেতু এই বাক্যটি না বোধক বাক্য, সেহেতু আমরা এখানে কর্তার পরে অর্থাৎ হি এর পরে ডাজ নট বসালাম, তারপরে মূল ভার্ব হলো করা, এই করা ইংরেজি ডু বসালাম, অর্থাৎ হি ডাজ নট ডু দা ওয়ার্ক। এবার আমরা প্রশ্নবোধক করার নিয়মটা দেখি। না বোধক প্রশ্নবোধক যখন একসাথে করব, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ যখন একসাথে করব, তখন আমরা নেগেটিভ, প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি শুধুমাত্র ইন্টারোগেটিভ করি আমরা, তাহলে প্রশ্নবোধক যখন করি তখন কিভাবে করব, প্রশ্নবোধক করতে হলে প্রথমে ডু বা ডাজ বসাবো, তারপরে এস বা সাবজেক্ট বসাবো, তারপরে V1 বা ভার্বের বেস ভার্ব বসাবো, তারপর বাকি অংশ বসাবো, তারপরে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন। দেখি আমরা একটা উদাহরণ দেখি, রিমা কি তাকে পছন্দ করে। রিমা এখানে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রিমা এর জন্য হয়েছে
ডাজ, তারপরে সাবজেক্ট হচ্ছে রিমা, এজন্য এখানে ইংরেজি হচ্ছে রিমা। পছন্দ করা ইংরেজি লাইক, এজন্য এখানে আমরা বসাচ্ছি লাইক। তারপরে কাকে পছন্দ করে, তাকে, হিম। তাহলে পছন্দ করা নিয়ম অনুসারে প্রথমে ডু বা ডাজ বসাইছি, তারপরে রিমা, ইংরেজি রিমা বসাইছি, তারপরে লাইক পছন্দ করা, কাকে পছন্দ করে, হিম, তাকে, তাকে পছন্দ করে, আমরা এখানে হিম লিখছি। রিমা কি তাকে পছন্দ করে, ডাজ রিমা লাইক হিম। পরের উদাহরণটা হচ্ছে তারা কি ফুটবল খেলে না, খেলে, তারা কি ফুটবল খেলে, দা, দুঃখিত, আমরা এখানে ডু বসাবো, ডু দে প্লে ফুটবল। প্রথমে ডু বা ডাজ, আমরা এখানে যেহেতু তারা থার্ড পারসন প্লুরাল নাম্বার, এজন্য আমরা এখানে ডু বসাবো। তারপরে কি বসাবো, সাবজেক্ট, সাবজেক্টটাকে তারা, তারা ইংরেজি দে, ডু দে। তারপরে ভার্ব V1, V1 মানে ভার্বের বেস ফর্ম বা মূল ভার্ব। খেলা করা ইংরেজি প্লে, এজন্য আমরা এখানে প্লে বসাবো। তারপরে কি খেলে, ফুটবল, ফুটবল। টোটাল বাক্যটি ইংরেজি হবে তারা কি ফুটবল খেলে, ডু দে প্লে ফুটবল। বাক্য শেষে অবশ্যই জিজ্ঞাসাবাচক চিহ্ন বা নোট অফ ইন্টারোগেশন দিতে হবে। এবার আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ না বোধক প্রশ্নবোধক যখন একসাথে করব তখন মনে রাখবো, যদি আমরা বাক্যটি নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় যদি বাক্যের কর্তা নাউন হয় তাহলে কি করব, আর প্রোনাউন হলে কি করব, আমরা একটু উদাহরণ দেখি। তানজিম কি কবিতাটি আবৃত্তি করে না, তানজিম কি কবিতাটি আবৃত্তি করে না, যেহেতু বাক্যটি না প্রশ্নবোধক বাক্য এজন্য ডাজ বসালাম, না বোধকের জন্য নটটা আগে বসালাম। কেন বসালাম, যেহেতু বাক্যের কর্তা নাউন। আমরা জানি না বোধক প্রশ্নবোধক একসাথে করার সময় আমরা যদি নটটাকে সম্পূর্ণভাবে NOT লিখতে চাই তাহলে বাক্যের কর্তা যদি নাউন হয় তাহলে নটটা কর্তার আগে হয়, আর বাক্যের কর্তা যদি প্রোনাউন হয় নটটা হয় কর্তার পরে। আর যদি আমরা সংক্ষিপ্ত আকারে লিখি, ডন্ট বা ডাজন্ট লিখি, তাহলে সবসময় বাক্যের কর্তা নাউন হোক আর প্রোনাউন হোক, যাই হোক না কেন সবসময় আমরা আগে বসাতে পারি। তাহলে যেহেতু বাক্যের কর্তা তানজিম এবং তানজিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য আমরা ডাজ নট, ডাজ নট, নটের ওটা পূর্ণ আকারে লিখেছি, অর্থাৎ NOT নটটা পূর্ণ আকারে লিখেছি, অর্থাৎ ডাজ নট তানজিম আবৃত্তি করা ইংরেজি রিসাইট কি করে, দা পয়েম। তাহলে তানজিম কি কবিতাটি আবৃত্তি করে না, ডাজ নট তানজিম রিসাইট দা পয়েম। এখানে এস বা এস আর হয় নাই, কেন হয় নাই, কারণ হচ্ছে ডাজ আমরা নিয়ে এসে ফেলেছি, অর্থাৎ এস বা এস আগেই নিয়ে এসেছি। এবার এটাকে যদি আমরা সংক্ষিপ্ত আকারে বসাই, অর্থাৎ যদি আমরা নটের ওটা না লিখে আমরা যদি লিখি ডাজেন্ট, ডাজেন্ট লিখলে কিন্তু আমরা সে কর্তা যদি সে হতো, আর বাক্যটা যদি হতো সে কি কবিতাতে আবৃত্তি করে না, তারপরেও কিন্তু আমরা সে, যেহেতু আমরা জানি হি হচ্ছে প্রোনাউন, হি প্রোনাউন, হি প্রোনাউন এর পরে নট বসে, যদিও আমরা জানি তবুও আমরা এখানে যেহেতু সংক্ষিপ্ত আকারে নটটা লিখবো, অর্থাৎ এখানে ডাজেন্ট হি বসাতে পারি। তাহলে তানজিম কি কবিতাটি আবৃত্তি করে না, ডাজেন্ট তানজিম রিসাইট দা পয়েম, বাক্যটি জিজ্ঞাসাবোধক চিহ্ন বা নোট অফ ইন্টারোগেশন দিতে হবে। তারা কি ফুটবল খেলে না, এখানে আমরা লক্ষ্য করি তারা ইংরেজি দে, দে হচ্ছে প্রোনাউন, দে হচ্ছে কি প্রোনাউন। আমরা জানি প্রশ্নবোধক করার জন্য ডু বা ডাজটা বাক্যের সাবজেক্টের আগে বসে, এজন্য আমরা সাবজেক্টের আগে ডু বা ডাজ বসাইছি। তারপরে তারা ইংরেজি দে, তারা ইংরেজি দে বসাইছি। তারপরে না বোধকের নট বসে, নট যেহেতু আমরা পূর্ণ আকারে বসাতে চেয়েছি বা বসাইছি, এজন্য এখানে আমরা NOT নটটা বাক্যের কর্তার পরে বসাইছি। কেন, যেহেতু বাক্যের কর্তাটা প্রোনাউন, এজন্য নটটা কর্তার পরে বসাইছি। তারপরে খেলা করা ইংরেজি প্লে, ডু দে নট প্লে, কি খেলে না, ফুটবল, তারা ফুটবল
ডু দে নট প্লে ফুটবল। তারপরে এটির যদি আমরা সংক্ষিপ্ত আকারে লিখি তাহলে লিখতে পারি ডোন্ট দে প্লে ফুটবল। আর ফুটবল খেলে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই বাক্যটা একটু দেখি। যদিও বাক্যটা প্রোনাউন আর আমরা নটটা সংক্ষিপ্ত আকারে লিখেছি, এজন্য আমরা লিখেছি ডোন্ট দে, এর আগে ডন বসাতে পেরেছি। অর্থাৎ কর্তা নাউন হোক আর প্রোনাউন হোক, যাই হোক না কেন, না বোধক প্রশ্নবোধক করার সময় আমরা বিতর্ক এড়াতে বা আমাদের ভুল এড়াতে আমরা সংক্ষিপ্ত রূপটা, নটের সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করব। অর্থাৎ ডন্ট বা ডাজেন্ট ব্যবহার করব, তারপর কর্তা ব্যবহার করব, তারপরে ভার্ব ব্যবহার করব, তারপরে বাক্য অংশ ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর কিছু উদাহরণ বাক্য প্রয়োগ করে লক্ষ্য করি আমরা কিভাবে একটি হা-বোধক বাক্যকে, অর্থাৎ অ্যাফার্মেটিভ টেন্সকে না-বোধক, প্রশ্নবোধক এবং না-বোধক প্রশ্নবোধক করতে পারি। তা আমরা বাক্যে প্রয়োগ করে লক্ষ্য করি। আমরা একটু উদাহরণ দেখি। জামাল ও কামাল মাছ ধরে। জামাল ইংরেজি জামাল JAMAL বা ZAMAL, জামাল ও এন্ড কামাল KAMAL, কামাল, জামাল এন্ড কামাল, জামাল ও কামাল। এই বাক্যে আমরা দেখছি জামালও নাম বোঝাচ্ছে, কামালও নাম বোঝাচ্ছে। এটা কিন্তু থার্ড পারসন কি নাম্বার? প্লুরাল নাম্বার। অর্থাৎ জামাল এন্ড কামাল, জামাল ও কামাল ইংরেজিতে জামাল এন্ড কামাল, ধরা ইংরেজি ক্যাচ CATCH। আমরা জানি ভার্বের শেষে যদি CH SH SS OX এবং Z থাকে S হয়। যদিও এখানে ক্যাচ এর শেষে CH আছে, তারপরেও যেহেতু বাক্যের কর্তা থার্ড পারসন প্লুরাল নাম্বার, জামাল ও কামাল হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এজন্য আমরা CH থাকা সত্ত্বেও ES ব্যবহার করব না। আমরা লিখব জামাল এন্ড কামাল ক্যাচ কি ধরে? মাছ ধরে। মাছ ইংরেজি ফিশ। অর্থাৎ জামাল এন্ড কামাল ক্যাচ ফিশ। এই বাক্যকে যদি আমরা না বোধক করি, অর্থাৎ জামাল ও কামাল মাছ ধরে না, তাহলে জামাল এন্ড কামাল ধরে না, না বোধকের সময় আমরা জানি কর্তার পরে ডু নট বা ডাজ নট বসে। যেহেতু কর্তা থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেহেতু আমরা এখানে বসাবো ডু নট। তাহলে জামাল এন্ড কামাল ডু নট ধরে না। ক্যাচ মানে ধরা, কি ধরে না? মাছ ধরে না, ফিশ। তাহলে জামাল এন্ড কামাল ডু নট ক্যাচ ফিশ। যদি হয়তো জামাল, শুধু জামাল হয়তো বা শুধু কামাল হতো, তখন আমরা লিখতাম জামাল ক্যাচেস ফিশ। তারপরে জামাল ও কামাল কি মাছ ধরে? জামাল ও কামাল কি মাছ ধরে? যেহেতু বাক্যের কর্তা জামাল ও কামাল, কর্তা আমরা বুঝেছি যে কর্তাটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এজন্য আমরা এখানে ডু বসাবো। তারপরে জামাল এন্ড কামাল ধরে, ধরা ইংরেজি ক্যাচ, তারপরে কি কি ধরে? মাছ ধরে। তাহলে জামাল ও কামাল কি মাছ ধরে? ইংরেজি লিখবো জামাল ডু জামাল এন্ড কামাল ক্যাচ ফিশ। তারপরে জামাল, যখন এই বাক্যকে না বোধক প্রশ্নবোধক একসাথে করব, তখন আমরা লিখবো যে জামাল ও কামাল কি মাছ ধরে। তাহলে লিখবো ডন্ট জামাল এন্ড কামাল। আমরা জানি নাম বোঝানো আর বোঝা আর নাম বোঝানো, অর্থাৎ কর্তা নাউন হোক আর প্রোনাউন হোক, যাই হোক না কেন, আমরা আমাদের ভুল এড়ানোর জন্য ডন্ট বা ডাজেন্ট লিখব এবং এটা কর্তার আগে লিখতে পারবো। এজন্য আমরা লিখেছি ডন্ট জামাল এন্ড কামাল ক্যাচ ফিশ। বাক্যের কর্তা যদি এমন হতো জামাল কি মাছ ধরে না, তাহলে আমরা লিখতাম ডাজেন্ট জামাল ক্যাচ ফিশ। কেন লিখতাম? যে জামাল একা, অর্থাৎ জামাল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু এখানে আমরা দেখছি জামাল ও কামাল, তাহলে যদিও নাম বোঝাচ্ছে, যদিও জামাল একা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, জামাল একা থার্ড পারসন প্লুরাল নাম্বার, তবুও যেহেতু বাক্য একসাথে বলা হয়েছে, কাজটি করছে, সেহেতু জামাল ও কামাল হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। এজন্য আমরা এখানে বসাইছি ডন জামাল এন্ড কামাল ক্যাচ ফিশ। এটা আমরা যদি নটে ওটাকে পূর্ণভাবে লিখতে চাই, তাহলে লিখতে পারি ডু জামাল এন্ড কামাল, ডু নট জামাল এন্ড কামাল ক্যাচ ফিশ। আমরা এখানে নটে ওটাও সম্পূর্ণভাবে লিখতে পারি, তখন DO
ডু আলাদা লিখবো, নট NOT নটটা আলাদা করে লিখবো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের কিছু হোম টাস্ক বাড়ির কাজ দিই। আমরা আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সহজে চেনার উপায়টা বলেছি, নামবোধক প্রশ্নবোধক করার নিয়ম বলেছি, বর্তমানের অভ্যাস নিয়ে আলোচনা করেছি, চিরসত্য নিয়ে আলোচনা করেছি, নিকটবর্তী ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছি, এগুলো বলেছি। এবার আমরা যা শিখেছি তারই আলোকে কিছু বাক্য বাসায় করার চেষ্টা করব। তোমরা এই বাক্যগুলো লিখে নাও। ছেলেটি ছবিটি আঁকে। আমি লিখে দিয়েছি ছেলেটি ইংরেজি দি বয়, ছবিটি ইংরেজি দা পিকচার, আঁকে ইংরেজি ড্র। ছেলেটি ছবি আঁকে। এবার স্ট্রাকচার অবলম্বন করে অর্থাৎ গঠন অনুসারে যেভাবে হবে ওইভাবে তোমরা করবা। এর 4টা বাক্য করবা। বাক্যটা কিভাবে হবে আমি একটু বলে দিচ্ছি। ছেলেটি ছবিটি আঁকে। 2 নম্বর বাক্য হবে ছেলেটি ছবিটি আঁকে না। 3 নম্বর বাক্য লিখবা যে ছেলেটি কি ছবিটি আঁকে। 4 নম্বর বাক্য হবে ছেলেটি কি ছবিটি আঁকে না। এবার তারপরে আমরা আরেকটা উদাহরণ দেখি। তোমাদের যে বাড়ির কাজ আছে সেটা হচ্ছে আমরা তাকে এক ঘরে করি। উই মানে আমরা, তাকে ইংরেজি হিম, এক ঘরে করা ইংরেজি অস্ট্রাসাইজ, OSTRA অস্ট্রাসাইজ, CIAC বা CIZ, দুইটা বানানই কারেক্ট। আমরা তাকে এক ঘরে করি, এটা যখন 4টা বলবো তখন বলবো আমরা তাকে এক ঘরে করি না, তারপর বলবো আমরা কি তাকে এক ঘরে করি, তারপর বলবো আমরা তাকে এক ঘরে করি না। এবার করিম লুডু খেলে। করিম ইংরেজি করিম, লুডু ইংরেজি লুডু, খেলা ইংরেজি প্লে। করিম লুডু খেলে, এর ইংরেজিটা তোমরা 4টা বাক্যে যেভাবে বললাম এভাবে করার চেষ্টা করবে। তারপরে আমরা লিখেছি তোমাদের বোঝানোর জন্য যে আমরা ইংরেজি শিখি। আমরা জানি যে আমরা ইংরেজি ওই শেখ ইংরেজি ইংলিশ ইংলিশ শিখি ইংরেজি লার্ন LEARN। এভাবে তোমরা এই আমরা ইংরেজি শিখি এই বাক্যটিকেও 4টি বাক্যে বা 4টি বাক্যে পরিণত করার চেষ্টা করবে এবং এগুলো করবা। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি যে সহজে কিভাবে টেন্স চেনা যায়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে যতগুলো বিভ্রান্তি বা ভুল আমাদের হয়ে থাকে আমরা আশা করি যে তোমরা সুন্দরভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটি আগামীতে করতে পারবে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে কোনো বিভ্রান্তি বা ভুল তোমাদের হবে না। তোমরা প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায়টা রপ্ত করবা, গঠনটা রপ্ত করবা বা মুখস্থ করবা, তারপরে নেগেটিভ করার নিয়মটা মুখস্থ করবা, প্রশ্নবোধক করার নিয়ম অর্থাৎ ইন্টারোগেটিভ করার নিয়মটা মুখস্থ করবা। নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে যখন করব কিভাবে করব, অর্থাৎ নাউন হলে কি হবে, প্রোনাউন হলে কি হবে, নাউন প্রোনাউন যাই হোক না কেন যদি আমরা নামবোধক প্রশ্নবোধক একসাথে করি, নটটাকে সংক্ষিপ্ত আকারে লিখি তখন আমরা কর্তার আগে ডন বা ডাজেন্ট বসাতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের আগামী ক্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর পার্ট 2 এর আলোচনা অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আজকে সম্পূর্ণ করলাম। তোমাদের সবার সুস্বাস্থ্য ও সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো প্রেজেন্ট ইনডিফিনিট ক্লাস টেন্সের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।